শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো হাওড়াকে একটা সময়। তাকে শ্মশান অফ বেঙ্গলে কারা পরিণত করলো? আজকের যে সিপিএম এর আগুন খেকো নেত্রী দীপশিতা ধর, তার ঠাকুরদাদা পদ্মনিধি ধর। আলামোহন দাসের দাসনগর, একটা গরিব ঘরের ছেলে মুড়ি বিক্রি করে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি করে দিল আলামোহন দাস। আলপিন থেকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, সেই দাসনগর ধ্বংস হয়ে গেল কার জন্য? দীপশিতা ধরের ঠাকুরদাদা পদ্মনিধি ধরের জন্য। তারপরে পশ্চিমবঙ্গের আম, হিমসাগর, কোহিটুর, রানী পসন্দ, নবাব পসন্দ, আমগুলোর নামই তো বাঙালি জানে না। মল্লিকা, এগুলোর এক টুকরো খাবেন, দেখবেন ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করবে। উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলছি, আলফানসো অত্যন্ত বাজে খেতে একটা আম। আপনারা বলতেটা কি চান? যে ক্রেডিটটা একা শ্যামাপ্রসাদ মুখার্জি না, এখন বলছে ক্রেডিটটা একা শ্যামাপ্রসাদ মুখার্জি না, কংগ্রেস আর কমিউনিস্ট পার্টিরও ক্রেডিট আছে। স্বীকৃতি দেননি কেন? অনেক ভাষার পরিবর্তন ঘটে গেছে, সেটা নিয়েও আমি রায়শিদার কাছে যাব। আমরা কি আবার রংধনু থেকে রামধনুতে ফিরবো? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চা বাগানগুলোকে তুলে দিয়ে সমস্ত হোমস্টে করে দিয়েছে, মারাত্মক ক্ষতি করেছে। সীতাশাল চাল, সীতাভোগ নামটা কেন? বর্ধমানের মিহিদানা, বর্ধমানের সীতাভোগ কারণ সীতাশাল চাল দিয়ে তৈরি হতো বলে তার নাম সীতাভোগ। নমস্কার, আমি নিতপল, আর আপনারা দেখছেন বেঙ্গল স্কুপের পডকাস্ট, একেবারে বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে। আজ যে মানুষটিকে আমরা পেয়েছি, তিনি একজন সুবক্তা এবং একেবারে ঝাঁঝালো বক্তা। তো এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে পরিস্থিতি, বলা যায় একেবারে ডামাডোল পরিস্থিতি থেকে 4 তারিখের পর ভয় আউট, ভরসাহীন হয়ে গেছে। আর আজকে ইন হয়ে গেছে রাজশ্রী লাহিড়ী। কিন্তু রাজশ্রীদার আজকে একটু ব্যস্ততাও রয়েছে। রাজশ্রীদা হয়তো আজকে যোগ দিবসের অনুষ্ঠানে বোধহয় ছিলেন আপনি, আমি যতদূর জানি। তো এই যোগ দিবসের অনুষ্ঠানটাকে নিয়েই আমাদের আজকের চর্চা শুরু হোক। আমাদের তো একটা পরম্পরা ছিল, একটা দারুণ একটা সংস্কৃতি ছিল, যেখানে আমরা শরীর চর্চাকে মূল বিষয়বস্তু বলে আমরা দেখতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজ এতগুলো শাসন ব্যবস্থার পরে বাঙালি আজকে কোথাও যেন হসপিটাল মুখী হয়ে গেছে। সেখান থেকে ফিরে আসবে আমাদের এই সমাজ। আবার সেই কথাটাই বলতে ইচ্ছে করছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটাই তো মূল মন্ত্র হওয়া উচিত, তাই না? একদম, সেটা তো অবশ্যই। বাঙালি মনোহর আইচের জাতি, বাঙালি মনতোষ রায়ের জাতি, বাঙালি বডি বিল্ডিং করা, শরীর চর্চা করা, মুগুর ভাজা জাতি। বাঙালিকে একটা সময় হঠাৎ করে আমাদেরকে একটা টার্ম দেওয়া হলো যে আমরা শুধুমাত্র সংস্কৃতি, কালচার, এর বাইরে নাকি আমরা কোনোদিন কিছু করিনি। কিন্তু আমরা চৈতন্য ভাগবত তাকে ঠিক করে অধ্যয়নই করলাম না যে মহাপ্রভু চৈতন্যদেব লাঠি খেলায় কি ভয়ঙ্কর পারদর্শী ছিলেন, যে লাঠি খেলা দেখিয়ে তিনি তার ভক্তদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি তার একটা ডাকে 1 লক্ষের ওপর লোক জড়ো করে লাঠি খেলা দেখাতে দেখাতে চাঁদ কাজীর বাড়ি ঘিরে ফেলেছিলেন। আন কেটে দেখি কাজীর মাথা, কার এত বড় সাহস জগন্নাথ দেবের রথের রশ্মিতে টান দিতে দেবে না, নাম সংকীর্তন করতে দেবে না। এবং এটা আমার কথা নয়, যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে আছি, যে যাদবপুরকে একদা বামপন্থীদের গড় বলা হতো। সেই বামপন্থীদের যিনি আদর্শ, যার মূর্তিটা 8B বাস স্ট্যান্ডের সামনে লেখা আছে লেনিন, সেই কমপ্লিট ওয়ার্কস অফ লেনিনের মধ্যে মানবেন্দ্রনাথ রায়, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, লেনিনকে বলছেন এই কথা। What is this non-violence concept that Gandhi has brought in India? This is so unique. For the first time the world is hearing this. মানবেন্দ্রনাথ রায়কে বলছেন লেনিন, মানবেন্দ্রনাথ রায় বলছেন না লেনিন, this is not the first time. 500 years back somebody in Bengal had called for the first non-violent movement. Really? What was the slogan that he gave? মানবেন্দ্রনাথ রায় বলছেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলে কেন এই আন্দোলন কেন ডেকেছিলেন, কে ডেকেছিলেন? বলছেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। বলে চৈতন্যদেব কেন ডেকেছিলেন? বলে there was a ban on হরিনাম সংকীর্তন। বলে what was the outcome of that movement? The ban was lifted.
এই এটাই ছিল আমাদের বাঙালি জাতির প্রথম এইটা রেনেসা। এই প্রথম রেনেসা। এবং লেনিনকে যখন বলছেন মানবেন্দ্রনাথ রায়, এই এন্টায়ার কনভারসেশনটা শেষ হচ্ছে লেনিন বলছেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সমস্যাটা হচ্ছে এইখানে আমরা বড্ড অশ্বত্থামা হত ইতি গজটা করি। তাহলে কি বাঙালি ফিরবে আবার নিজ ব্যবসায়? বাঙালি কি ফিরবে শরীর চর্চায়? বাঙালি ফিরবে আবার সেই তার নিজ বাসভূমে? আমরা তো পেয়েছি সেই 47 সালে বাঙালি হোমল্যান্ড, কিন্তু আমরা বোধহয় পরাধীনই ছিলাম। ব্যবসায় তো বাঙালিকে ফিরতেই হবে, কারণ বাঙালি চন্দ্রধর বণিকের জাতি, সপ্তডিঙা মধুকর তার জাতি। 100 বছর আগে দ্বিজেন্দ্রলাল রায় লিখে গেছিলেন যে, একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপোত ভ্রমিল ভারত সাগরময়। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, যে গানটা 1905-এর বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, এবং সেটাকে ব্যান করে দেওয়া হয়েছিল ব্রিটিশ। এবং পরে যেটা সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্সিতে ওটেন সাহেবের সামনে আবার গেয়েও ছিলেন, গিয়ে ওই জুতোর বাড়ি থাপ্পড় মেরে তারপরে তিনি ব্যানও হয়েছিলেন সেখান থেকে। একদমই তাই। এই যে আমাদের রাজ্য রাজনীতির এখন একটা ডিম থেরাপির কালচার চলছে, এটা কি ভালো চোখে দেখছেন আপনি? দেখুন, এটা কোনো হিংসাই গণতন্ত্রে কখনো কাম্য নয়, কিন্তু যে অত্যাচার, জনতার স্বতঃস্ফূর্ত জনরোষ, দিনের পর দিন যে জনরোষের কথা উল্টো দিকে বলা হচ্ছে, একটা আউটবার্স্ট যতক্ষণ ডিমের ওপর দিয়ে আছে ততক্ষণ থাক না, একটা ডিমই তো ছড়া হয়েছে। আমার রাজেশ তাপসের মতন গুলি তো খেতে হয়নি এখানটাতে, আমার ত্রিলোচনের মতন টেনশন ওয়্যারে মেরে ঝুলিয়ে তো রাখা হয়নি, হেমতাবাদের এমএলএর মতন তার বাড়ির বাইরে তাকে ঝুলিয়ে মেরে টাঙিয়ে তো রাখা হয়নি, অভিজিতের মতন তো পিটিয়ে মারা হয়নি। অভিজিতের এই ছোট্ট এইটুকুটুকু বাচ্চা কুকুর পুষতো, রাস্তার কুকুরগুলোকেই পুষতো, তাদেরকে খাওয়াতো। এইটুকুটুকু কুকুরের বাচ্চা আছে, বলুন তো কি নারকীয় পাশবিক চিন্তা ভাবনা হলে পরে একটা রাস্তার কুকুরকে, কেন ও রাস্তার কুকুরগুলো খাওয়াতো, ও পুষতো বলে কুকুরের বাচ্চাগুলোকে পর্যন্ত। ভাষা পরিভাষাটাই তো বদলে দিয়েছিল আগের সরকার। জনরোষ যেখানে ছিল না, কিন্তু সেটাকে জনরোষ বলে চালিয়ে দেওয়া হয়েছে। জেপি নাড্ডার গাড়িতে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় দিলীপদার 18 বার গাড়ি ভাঙচুর হয়েছে, 18 বার। আদিনাথ দলুইকে, সেটা বহু আগে বামফ্রন্টের আমলে, আদিনাথ দলুইকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। তার বউ পুলিশকে ডেকে নিয়ে এসেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না উনি তো আত্মহত্যা করছেন। জাঙ্গিপাড়ার হরিকাকার 2 ভাইকে হরিকাকার সামনে কুপিয়ে কুচি কুচি করে কাটা হয়েছিল। হরিসিংহ রায়, হরিকাকা আমাদের 6 নম্বরের পার্টি অফিসে চা জল দিতেন তিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছুটে গিয়েছিলেন। হরিকাকার 2 ভাইকে তৃণমূলের কার্যকর্তা বলে দাবিও করেছিলেন, তপনদার সামনে দাঁড়িয়ে আছেন তখন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পরেও হরিকাকা জাঙ্গিপাড়ায় নিজের বাড়িতে ফেরত যেতে পারেননি, তার জমিগুলো ফেরত পায়নি। এবার হরিকাকা নিজের বাড়িতে ফিরবে। তবে কেন বারবার বাঙালি সেকুলার সেকুলার বলে নিজেকে দাবি করতে গিয়ে এই পরিণতির দিকে ডেকে নিয়ে আসে? এইভাবে আমরা নিজেদের অস্তিত্ব নিয়েই আমরা কঠোর সমালোচনার মুখে পড়ি, কেন হয় এটা? দেখুন, এটা স্টকহোম সিনড্রোম। এটা 800 বছরের মারের যে ভয় ডিএনএর মধ্যে ঢুকে গেছে, বোন ম্যারোর মধ্যে যে ঢুকে গেছে আমাদের, আমরা সেই ভয়টাতে হয়তো বলতে পারি না, তাই জন্যই আমাদের এই পরিণতি। তাহলে এই পরাধীনতার শিকল ছিঁড়ে কি বেরোলাম আমরা আফটার অল? পরাধীনতার শিকল ছিঁড়ে বেরোনোর কথা তো রবীন্দ্রনাথও বলেছেন, প্রত্যেকেই বলেছেন, বঙ্কিমচন্দ্র বলেছেন। প্রথম আদমশুমারির পর, কাউন্টিং এর পর বঙ্কিমচন্দ্র বলছেন, বঙ্গদেশে হিন্দু মুসলমান সমানে সমানে যায়, আমাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাথে কথা বলতে যেতে হবে। বাঙালিকে
সাবধান করছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ তার কালান্তর থেকে আরম্ভ করে প্রতিটি জায়গায় 1939 সালে হেমাঙ্গিনী দেবীকে লেখা নিজের চিঠিপত্রের কালেকশনটা খুললেই বোঝা যাবে সমাজের নিচের স্তর কেটে কেটে মুসলমান হয়ে যাচ্ছে। একদিন মহাত্মাকে এর জবাবদিহি করতে হবে। কিন্তু এই তৃণমূলই রবীন্দ্রনাথকে এমন ভাবে প্রেজেন্ট করছিল, বলছে যে ঋষি বঙ্কিমচন্দ্রের গান নাকি উনি বাদ দিতে বলেছেন রবীন্দ্রনাথ। এটা কি সত্যি? না, এরকম ধরনের এগুলো আজে বাজে বানানো সাজানো গল্প, সাজানো ঘটনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কখনো পড়েননি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়লে পরেই শরৎচন্দ্র বাঙালির ডেফিনেশন বলে যাচ্ছেন। বাঙালি কে এবং অবাঙালি কে পরিষ্কার ভাষায়, বাঙালি এবং মুসলমানদের মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে। বাঙালিকে হঠাৎ করে শোরগোল হয়ে গেল, বাঙালিদেরকে মুসলমানরা এসে মারতে আরম্ভ করলো। শরৎচন্দ্রেরই তো লেখা আছে। আপনি কাকে বলবেন? ঋষি অরবিন্দ পরিষ্কার ভাষায় বলছেন, I no longer see nationalism as a creed. It is itself a religion. That Sanatan Dharma is nationalism. This Hindu nation was born with it. With it, it rises. With it, it moves. And if Sanatan Dharma can be destroyed, so shall nationalism. পাতি বাংলা তর্জমা কি? যাহা দেশাত্মবোধ তাহাই হিন্দুত্ববোধ। দুটি শব্দের মধ্যে কোনো প্রভেদ নাই। একটির উত্থানের সঙ্গে সঙ্গে আরেকটির উত্থান ঘটে। একটির পতন করানো যদি সম্ভবপর হয়, আরেকটির পতনও অবশ্যম্ভাবী। এবং এই হিন্দু ভারতবর্ষ ইহা নিয়েই জন্মগ্রহণ করেছিল। তাহলে যখন আজকে আমরা যদি ঋষি অরবিন্দেরই কথাটা বলি, আমরা যদি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাটা বলি, শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের কথাটা বলি, মানবেন্দ্রনাথ রায় কমপ্লিট ওয়ার্কস অফ লেনিনে যে কথা বলছেন সেটাকে যদি কথা বলি, আমরা যদি কমিউনিস্ট হার্ডলাইনার সীতারাম গোয়েলের হাউ আই বিকেম আ হিন্দু 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর পরেই কথাটা বলি, আমরা যদি রবীন্দ্রনাথের 1926-এর কলকাতার দাঙ্গা, 46 নয় 26-এর কলকাতার দাঙ্গার পরে তাতে যে হিন্দুরা মারা গেলেন তার জন্য রবীন্দ্রনাথ যে গান রচনা করলেন, এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবনীকার বিখ্যাত, তিনিই বলে যাচ্ছেন যে কথা, মরণ সাগর পারে তোমাদের সরি। এটা আমরা বললে যদি আমাদেরকে সাম্প্রদায়িক ব্যাখ্যা, সাম্প্রদায়িক তকমা দেওয়া হয়, যদি 1942 সালের হরিজন পত্রিকায় গান্ধীজি যখন লিখছেন পাকিস্তানের আলাদা রাষ্ট্রের দাবিকে নস্যাৎ করার মতন কোনো তথ্য, কোনো আন্দোলন আমার জানা নেই, যদি না বৃহত্তর হিন্দু সমাজ একত্রিত হয়ে একে রুখে দিতে না পারে। তাহলে গান্ধীজির এই বক্তব্যের কথা যখন পার্টিশনের সময় চক্রবর্তী রাজাগোপালাচারী, আচার্য কৃপালিনী, সর্দার বল্লভভাই প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর, বাবু রাজেন্দ্র প্রসাদ 5 জনে মিলে বলছেন, যখন দেশ ধর্মের ভিত্তিতে বিভাজিত হচ্ছে তখন কমপ্লিট পপুলেশন ট্রান্সফার করে নেওয়া উচিত। একমাত্র বিরোধ করছেন গান্ধীজি, আর নিঃশব্দে নিশ্চুপ হয়ে কোনো পক্ষই না নিয়ে নিরপেক্ষ থাকছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। 7 জন উপস্থিতের মধ্যে 5 জন কমপ্লিট পপুলেশন ট্রান্সফারের পক্ষে, 1 জন বিরোধ, 1 জন নিশ্চুপ অর্থাৎ নিরপেক্ষ। অর্থাৎ সেখানেও প্রথম গণতন্ত্রের হরণ হলো, ভয়েস অফ দ্য মেজরিটি শোনা হলো না। যারা ভয়েস অফ দ্য মেজরিটি শোনেননি তারা আজকে গণতন্ত্রের কথা বলছেন, এটা মানায় না তাদের মুখে। তারা আজকে দাঁড়িয়ে বলছেন দ্বিজাতি তত্ত্বের কথা। যারা বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, গতকালকে 20শে জুন গিয়েছে পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পরে বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গটা থাকতো না, এটা পাকিস্তানেই পুরোটা চলে যেত। যারা বলছেন যে হিন্দু মহাসভার তো মাত্র একটা ভোট ছিল, আরো ভোট ছিল, অধিকাংশ ভোট ছিল হচ্ছে কংগ্রেসের,
এটা হচ্ছে অনেকটা নাকি কাঁঠালের লেগ পিসের মতন। তো গোটা কাঁঠালটা তো সিন্ধু প্রদেশে কংগ্রেসের হাতেই ছিল, সেখান থেকে এই লেগ পিসটা বার করা গেল না কেন? গোটা কাঁঠালটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে কংগ্রেসের হাতেই ছিল, তাহলে কাঁঠালের লেগ পিসটা বার করা গেল না কেন? শুধুমাত্র বঙ্গে বার করা গেল আর পাঞ্জাবে বার করা গেল কেন? এই প্রশ্নের জবাব কারোর কাছে নেই, এবং এই প্রশ্নের জবাবও নেই যখন লর্ড মাউন্টব্যাটেনের কাছে মোহাম্মদ আলী জিন্নাহ বলছেন, উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান shall soon turn into a moth eaten state. What do I do with this East Pakistan without Calcutta? যখন তিনি বিরোধ করছেন তখন মাউন্টব্যাটেনেরই বক্তব্য যে লজিক দিয়ে তুমি ভারতবর্ষকে বিভাজিত করছো, সেই একই লজিক শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, মাস্টার তারা সিং এবং শিরোমণি আকালি দল এসে পাঞ্জাব এবং বেঙ্গলের জন্য দিচ্ছে। তোমার লজিক তোমার ক্ষেত্রে খাটবে না, এটা তো হয় না। আপ্রাণ চেষ্টা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সিন্ধকে বিভাজন করার, যাতে হিন্দু সিন্ধিদের পায়ের নিচে মাটি থাকে, এবং এটাই হচ্ছে প্রমাণ যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। ভারতবর্ষে একমাত্র জাতি হিন্দু সিন্ধিরা, যারা একটা স্টেটলেস কমিউনিটি হয়ে ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই সিন্ধিদের পায়ের নিচে কোনো মাটি নেই, কোনো স্টেট নেই, নিজস্ব জায়গা নেই। পাঞ্জাবিদের আছে, বাঙালির আছে, সিন্ধু প্রদেশটাই সিন্ধুটা পুরোটা চলে গেছে। যেখানে করাচি ওয়াজ আ কমপ্লিট হিন্দু মেজরিটি, সাদার্ন সিন্ধ হিন্দু মেজরিটি জায়গা ছিল, অল্প একটুখানি জায়গা নিচের দিকটা সাদার্ন সিন্ধটা কেটে ভারতবর্ষে বার করে নেওয়া সম্ভবপর ছিল যদি কংগ্রেস সাহায্য করত। কারণ 18টা এমএলএ ছিল হচ্ছে ইয়ের পক্ষে, মুসলিম লীগের পক্ষে, 10টা কংগ্রেসের পক্ষে, এবং বাকি আলাদা অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট এবং ইউরোপিয়ানসরা ছিল হচ্ছে এক্সট্রা, অর্থাৎ মুসলিম লীগের থেকে বেশি সংখ্যায় এমএলএ ছিল। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস তাদেরকে নিয়ে সিন্ধে গভর্নমেন্ট তৈরি কেন করতে পারেনি? চেষ্টা করেনি। যদি সেদিন ওখানেও যদি একটা হিন্দু মহাসভার এমএলসি থাকতো, একটা শ্যামাপ্রসাদ থাকতো সিন্ধুতে, তাহলে দক্ষিণ সিন্ধুটাকেও ভেঙে বার করে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসতো সে। খান আব্দুল গাফার খান নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে কংগ্রেস সুইপ করেছিল 46-এর নির্বাচন। খান আব্দুল গাফার খান আপ্রাণ চেয়েছিল যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স ভারতবর্ষে থাকুক। কাঁদতে কাঁদতে যিনি যখন বললেন যে নেকড়ের হাতে ছেড়ে দিয়ে চলে গেলে আমাকে, কাঁদতে কাঁদতে পণ্ডিত নেহেরু এবং গান্ধীজির থেকে বেরিয়ে গেছিলেন দিল্লির থেকে। কতবার কত অত্যাচারিত হয়েছেন জিন্নার হাতে, পাকিস্তানি আর্মির হাতে। 60-এর দশকে চিকিৎসা করাতে যখন ভারতবর্ষে এসেছেন, দিল্লিতে এয়ারপোর্টে নেমেছেন, জয়প্রকাশ নারায়ণ এবং ইন্দিরা গান্ধী দুজনে ছুটে গেছেন। ব্যাগের দুটো হ্যান্ডেল, দুজনে দুটো ব্যাগ ধরেছেন। খান আব্দুল গাফার খান, ফ্রন্টিয়ার গান্ধী, সীমান্ত গান্ধী তখন বলছেন, এই ব্যাগটুকুই আমার কাছে আছে ইন্দু, এটাও নিয়ে নেবে? ইন্দিরা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণ ওইখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মূল্যায়ন আমি জানি না আগামী দিনে আমাদের এই বাংলা করবে কিনা। এতদিন তো অবহেলায় ছিলেন তিনি। গতকালই শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 125 ফুটের মূর্তি তৈরি হবে, মনটা পড়ে গেল। আগামী দিন জানি না এই মনীষীদের আমরা মর্যাদা দিতে পারবো কিনা। রাজশ্রীবাবুর সঙ্গে কথা বলতে বসলে এই মানুষটার এত পাণ্ডিত্য আমরা সবসময় তাকে নমস্য করি, এবং বিগত সরকারের আমলে যেভাবে একটার পর একটা যুক্তি তর্কে পার্টিসিপেট করে আমাদের এই সনাতনী হিন্দুদের কথাকে তিনি সর্বাগ্রে এগিয়ে রেখেছেন। বহু কথা তার জন্য শুনতে হয়েছে। জানি না কিভাবে আপনি নিজের মন স্থির রাখতে পারতেন। ওই মানুষগুলোর সামনে একা ছেড়ে দেওয়া হতো আপনাকে, কিভাবে আপনি সেটাকে সেই
মাইন্ডসেটের মানুষগুলোর সঙ্গে কিভাবে লড়তেন সেটা আমাদের জানার খুব ইচ্ছে আছে, যদি বলেন। দেখুন, রাজনীতিতে এগুলো হবে। 1939 সাল কলকাতা শহরে দেশবন্ধু পার্কে স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি হিন্দু মিলন মেলার আয়োজন করেছিলেন এবং সেখানে গৈরিক ধ্বজ উত্তোলন করা হলো। বীর বিনায়ক দামোদর সাভারকরকে আমন্ত্রণ জানিয়েছিলেন আচ্ছা, স্বামী এসেছিলেন? প্রণবানন্দজি মহারাজ, আচ্ছা, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়। সাভারকরের আগুন ঝরানো বক্তব্যে প্রচন্ড আকৃষ্ট হয়ে পড়েন আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং সেখানে তখন উপস্থিত আছেন হিন্দু মহাসভার নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় এবং আশুতোষ লাহিড়ী। আচ্ছা। আশুতোষ লাহিড়ী তখন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হিন্দু মহাসভার। ঝোপ বুঝে দাদু কোপ মারলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, বসন্ত রায় রোডের বাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চা খেতে ডাকলেন এবং সাভারকরকেও সেখানে ডাকা হলো। সাভারকর সেই বৈঠকে শ্যামাবাবুকে হিন্দু মহাসভায় যোগদান দেওয়ার প্রস্তাব রাখলেন। সাভারকর তখন প্রেসিডেন্ট, দাদু তখন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। হুম। শ্যামাবাবু প্রথমে গিয়ে গান্ধীজিকে বললেন যে আমি এরকম ঠিক করেছি, আই ডিসাইডেড দ্যাট আই উইল জয়েন হিন্দু মহাসভা। গান্ধীজি বললেন ওকে। তখন শ্যামাবাবু গান্ধীজিকে বললেন যে বাট দেন এগেন ইউ উইল বি কলিং মি কমিউনাল। গান্ধীজি তার উত্তরে বলেছিলেন, somebody in Indian politics has to drink the poison like Mahadev. Why don't you be the same? বিষটা যে শ্যামাবাবু পান করেছিলেন সেটা শ্যামাবাবুর জীবন দিয়েই বোঝা যায়। কারণ মানুষটা যখন ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইন্ডাস্ট্রি মিনিস্টার হলেন 47-এ, উনি চাইলে কংগ্রেসে যোগদান দিয়ে দিতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। একটা অত্যন্ত ভালো জীবন হতো। যদি কংগ্রেসে যোগদান দিয়ে দিতেন, হয়তো বিধানচন্দ্র রায়ের জায়গায় মুখ্যমন্ত্রীটা উনি হতেন। হতেই পারতেন। তাহলে বাঙালি হিন্দুর আখেরে অনেক বেশি লাভ হতো। কারণ পাঞ্জাব যেটা আদায় করে নিতে পেরেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, পাঞ্জাব কিন্তু কমপ্লিট পপুলেশন ট্রান্সফার করে নিতে পেরেছিল, হ্যাঁ, পপুলেশন অ্যান্ড প্রপার্টি। এক্স্যাক্টলি। মাত্র বোধহয় 5%-এর নিচে কিছু শিখ পাঞ্জাবি, হিন্দু পাঞ্জাবি পশ্চিম পাঞ্জাবে, পূর্ব পাঞ্জাবে থেকে গিয়েছিল, মাফ করবেন, পশ্চিম পাঞ্জাবে থেকে গিয়েছিল। কিন্তু আমাদের সেটা হয়নি। আমাদের হিউজ পপুলেশন, হিউজ প্রপার্টি। আর বাংলাদেশের তো পুরোটাই হিন্দু প্রপার্টি। যদি আজকে যারা ওয়াক অফ বোর্ড নিয়ে একেবারে কেঁদে ভাসিয়ে দিচ্ছে ইডবির মোড়ে, তাহলে 32,000 স্কোয়ার কিলোমিটার তো রানী ভবানীর জমিদারির অংশ ছিল, রাজত্ব, মাফ করবেন, জমিদারি নয়, রাজত্ব, অর্ধবঙ্গেশ্বরী। তাহলে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী, পাবনা, দিনাজপুর, রংপুর, নিচের দিকে কুষ্টিয়ার খানিকটা অংশ, উত্তর পূর্ব নদিয়া, যেটা অখণ্ড নদিয়া, উত্তর পূর্ব অখণ্ড নদিয়া, নদিয়ার 2টো সাব ডিভিশন আমাদের কাছে আছে, 3টে সাব ডিভিশন ওদিকে চলে গেছে, বিরাট অংশ, যশোরের কিছুটা অংশ, আর এদিকে তো আপনার মালদা, বীরভূমের কিছুটা অংশ, হিউজ রানী ভবানীর সম্পত্তি। তার কত অংশ দেবোত্তর। প্রত্যেকটা হিন্দু রাজা জমিদারদের কত ক হাজার হেক্টাকার জমি দেবোত্তর সম্পত্তি। তাহলে সেই দেবোত্তর সম্পত্তিগুলো কি হবে? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যারা ওয়াক অফ বোর্ড নিয়ে নাচানাচি করছে, তাহলে সেগুলো আমাদের চাই। তোমাদের যদি ওয়াক অফের সম্পত্তি চাই, তাহলে আমাদেরকে আমাদের দেবোত্তর সম্পত্তি চাই। এই যে চিকেন নেক নিয়ে এত আলোচনা, এত বিতণ্ডা চলে মাঝে মাঝে, আমরা কি চিকেন নেক নিয়ে আগামী দিনে কিছু ভাবছি? চিকেন নেক হচ্ছে সম্পূর্ণ রাজনীতিবিদদের অদূরদর্শিতা এবং লোভের কারণে স্বাধীনতার সময় হয়েছিল। আজকে দাঁড়িয়ে যখন এই বিভাজনটা হচ্ছে, যখন দেশ বিভাজনই হচ্ছে, কারোর মনে হলো না যে এই জায়গাটাতে ইন্টারন্যাশনাল বর্ডারে আমাদের এত ছোট একটা জায়গা,
তখন পণ্ডিত নেহেরু থেকে আরম্ভ করে কংগ্রেসের অধিকাংশ লোক কতক্ষণে গদিতে বসবো, কতক্ষণে ক্ষমতা নেব, কতক্ষণে চেয়ারে বসবো। যখন সিলেটে যখন প্লেবিসাইট হচ্ছে, রেফারেন্ডাম হচ্ছে, গণভোট হচ্ছে, তখন হিন্দুদেরকে ভোট দিতে বাধা দিল কংগ্রেস। সেখানে মেজরিটি এবং গোপীনাথ বরদলৈ কি বললেন? টাইম হ্যাজ কাম টু গেট রিড অফ বেঙ্গলিজ ইন আসাম, লেট আস গিভ অ্যাওয়ে সিলেট টু পাকিস্তান। কেউ গোপীনাথ বরদলৈকে গিয়ে এটা বোঝালো না, এটা বলার ক্ষমতা রাখলো না যে সিলেটটাকে ভারতের মধ্যে রাখো, প্রয়োজনে সিলেটকে অন্য একটা স্টেট করে দেওয়া হবে, আসাম থেকে বাদ দিয়ে ভারতের মধ্যে থাকবে। আজ সিলেট যদি ভারতবর্ষের মধ্যে থাকতো, যে ম্যাসিভ ইনফ্লাক্স টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই জায়গাটার থেকে আসামের দিকে ঢুকেছিল, এটা আসাম মেঘালয়ের দিকে ঢুকেছিল, এটা পুরোটা ডাইরেক্ট করে দেওয়া যেতে পারতো সিলেটের কাছে। ঠিক। তাহলে আজকে পরবর্তীকালে বঙ্গাল খেদাও ফেদাও এই যে জিনিসগুলো হয়েছিল আসামে একটা সময়, এগুলো অ্যাভয়েড করা যেত। বাঙালি হিন্দুর নিজের একটা জায়গা হতো সিলেটটা। মহাপ্রভু চৈতন্যদেবের ভিটামাটি, মহাপ্রভু অদ্বৈতাচার্যের ভিটামাটি। আমি মহাপ্রভু অদ্বৈতাচার্যের বংশধর। যে ভিটে মাটিতে দাঁড়িয়ে স্বয়ং নারায়ণ তার আকুল ক্রন্দনে আবির্ভূত হয়ে তাকে বলেছিলেন, তুমি নবদ্বীপ যাত্রা করো, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়ে আমি মানব রূপে অবতার গ্রহণ করছি তোমার সেবা পাওয়ার জন্য। সেই সিলেট থেকে মহাপ্রভু অদ্বৈতাচার্যের নবদ্বীপ শান্তিপুরে আগমন, এবং যেখানে মহাপ্রভু চৈতন্যদেব অবতার গ্রহণ করলেন, পরিষ্কার ভাবে চৈতন্য ভাগবতে লেখা আছে। যখন অদ্বৈতাচার্য মহাপ্রভুকে পরিত্যাগ করে চলে যেতে চাইছেন, তখন ক্রুদ্ধ হয়ে বিরাট রূপ দর্শন করে মহাপ্রভু চৈতন্যদেব বললেন, তোমার কান্নায় আমি এলাম আর তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। তারই বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামী কেশব সেনের পাল্লায় পড়ে গেলেন। ইয়াং বেঙ্গল, ডিরোজিও, ইংরেজি কায়দা, আদব কায়দা, সেখানে গিয়ে জুটলেন নরেন্দ্রনাথ দত্ত, প্রমাদ গুনলেন দক্ষিণেশ্বরের ভবতারিণীর বেটা ছেঁড়া ধুতি পড়া ছোট ভরচাজ। কেশব, তোমার সাথে দেখা করতে এসেছি বলে ঘরের মধ্যে ঢুকে দুই বগলে, এক বগলে নরেন্দ্রনাথ দত্ত, আরেক বগলে বিজয় কৃষ্ণ গোস্বামীকে বগল দাবা করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তোদের জায়গা এটা নয়। দীক্ষা নিতে চাইলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, বললেন, তোমার আরাধ্য তোমাকে নিজেই দর্শন দিয়ে মন্ত্র দেবেন, আমি তোমার গুরু নই। স্বয়ং নারায়ণ দর্শন দিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামীকে মন্ত্র দিয়ে গেলেন। দোলা চলেছিলেন। হ্যাঁ, তো বাঙালি এই আধ্যাত্ম, এই লড়াই, বেনি সান্যালের জাতি বাঙালি। মোগল পাঠান গাজী গজনবীদের সন্ত্রাস, সাতরের বেনি সান্যাল জবনমর্দিনী কালীকে প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিদিন একটা আফগানকে মাথা কেটে বলি দিয়ে জবনমর্দিনী কালীর চরণে ভেড় দিতেন। কারণ বাড়ি বাড়ি থেকে মুসলমানরা তখন হিন্দু বাড়ির মেয়েদেরকে, এমনকি বেনি সান্যালের, সাতরের রাজা বেনি সান্যালের বউকে অপহরণ করে স্ত্রীকে নিয়ে চলে গেছিল। দিনের বেলায় বিয়ে দিতে ভয় পেত আমাদের। গোটা ভারতবর্ষে দিনের বেলা বিয়ে হয়, বাঙালিদের একমাত্র বিয়ে হয় সন্ধ্যেবেলা, রাত্রেবেলা, যেখানে কোনো যজ্ঞের শুভ যজ্ঞের শুভ কার্যের কোনো বিধান নেই, যজ্ঞের বিধান নেই, কি করে রাত্রির বেলা যজ্ঞ হয়? নিরুপায় হয়ে আমরা করছি। ঠিক যেরকম আমেরিকাতে রবিবার দিন দেখে সরস্বতী পুজোটা হয়, সরস্বতী পুজোটা তিথিতে করতে পারে না ওরা, সব পুজোই হয় কিন্তু শনিবার রোববার দেখে হয়, কোনোটাই তিথি অনুসারে হয় না। সেরকম আমাদের বিয়েকেও ট্রান্সফার করতে হলো, বিয়েকে ট্রান্সফার করতে হলো। সেটা বাঙালি। রানী ভবানীর একমাত্র জীবিত সন্তান ছিলেন রাজকুমারী তারাসুন্দরী দেবী। তার বিবাহ হয়েছিল আমার পূর্বপুরুষ রঘুনাথ লাহিড়ীর সাথে, যে রাজকুমারী তারাসুন্দরী দেবীকে তুলে নিয়ে গিয়ে হারেমের বেগম বানানোর জন্য বড়নগরের প্রাসাদ আক্রমণ করেছিলেন সিরাজ। নির্ময়ী আখাড়ার সাধু সন্তরা এবং রানী ভবানীর সৈন্য সামন্ত আটকে দিয়েছিল, পিটিয়ে তক্তা করে পাঠিয়ে দিয়েছিল সিরাজের সৈন্যবাহিনীকে। কেন বাঙালি সন্ন্যাসী মাধবাচার্য দর্শনামী সম্প্রদায়ের সন্ন্যাসী হয়ে তিনি নাগা সন্ন্যাসী প্রথাকে আরম্ভ করলেন, যে সন্ন্যাসীকে শুধু রাম নাম জপ করে আর খঞ্জনি বাজালে হবে না, সন্ন্যাসীকে ত্রিশূল ধরতে হবে, কারণ ধর্ম সংকটে
যার জন্য নাগা সন্ন্যাসী সম্প্রদায় তৈরি হলো। প্রথমবার যারা অরঙ্গজেবের মুঘল সেনাকে পর্যন্ত পরাস্ত করে দিয়েছিল, কাশী বিশ্বেশ্বরকে রক্ষা করতে সক্ষম হয়েছিল প্রথমবার 1669 পারেনি, কারণ রাতের অন্ধকারে অতর্কিতে পেঁচার মতন, অসভ্যের মতন হামলা করেছিল, ঘুমন্ত কাশীকে আক্রমণ করেছিল। আর আজকে দাঁড়িয়ে তার ন্যারেটিভ কি তৈরি করা হয় না, ওখানে নাকি কোন এক হিন্দু রাজার স্ত্রীকে পুরোহিতরা ধর্ষণ করেছিল, তাই জন্য বিচার দিতে অরঙ্গজেব কাশী আক্রমণ করেছিলেন। ভারতবর্ষের 43,000 হিন্দু মন্দির টোটাল মুসলমানরা ধ্বংস করেছে, যার মধ্যে 33,000-এর খোঁজ পাওয়া গিয়েছে, লোকেট করা গিয়েছে। কত ভেঙে উড়িয়ে তার মধ্যে মাত্র 3টি ভারতবর্ষ ফেরত চেয়েছে। ভগবান বিষ্ণুর জন্মস্থান রামচন্দ্র অবতারে অযোধ্যা, ভগবান বিষ্ণুর শ্রীকৃষ্ণ অবতারের জন্মস্থান মথুরা, এবং স্বয়ং মহাদেবের হাতে তৈরি তার নিজের ভূমি কাশী। এর বাইরে এখনো হিন্দু সমাজ কিছু ফেরত চায়নি। গোটা পশ্চিমবঙ্গের হুগলি, ত্রিবেণী, এই সমস্ত জায়গা জুড়ে যে জাফর গাজীর পীর দরগা বলে বইয়ের খাতায় সিপিএম এর আমলে আমরা যেগুলো পড়েছি, টেরাকোটা মসজিদ, এই মালদার মসজিদের কথাই বলুন। মালদা তো আদিনা, আদিনা তাছাড়া আরো তো ছড়িয়ে আছে ত্রিবেণী থেকে, হুগলি থেকে, বিভিন্ন জায়গায়, পান্ডুয়া, সমস্ত জায়গায়, যেগুলোকে সার্চ করে দেখতে পারেন দর্শকরা, যেগুলোকে টেরাকোটা মসজিদ বলে পড়ানো হয়, প্রত্যেকটা ভগবান বিষ্ণু না হলে পরে মা চণ্ডীর মন্দির ছিল, যেগুলিকে চূড়োটাকে ভেঙে দিয়ে সেখানে গোল গম্বুজ করে মূর্তিটিকে হাঁটিয়ে দিয়ে সেখানে একটা কবরখানা তৈরি করে দেওয়া হয়েছে। কোনো মুসলমানের কোনো কবরখানায়, কোনো মসজিদে, কোনো ঈদগার গায়ে কোনো হিন্দু দেবদেবীর ছবি থাকতে পারে না। এটা হচ্ছে একদম লিখিত পড়িত মেনশন, এটা ওদের কাছে হারাম। তাও করে গেছে, তাও করে যায়নি, মিথ্যাটা বলা হয়েছে। ওরা তো ওটাকে কবর করেছে। আচ্ছা, ওটাকে হিন্দু মন্দিরগুলোকে তো কবরখানা করা হয়েছে, কবরখানা করা হয়েছে, মসজিদ তো করা হয়নি। কিন্তু ন্যারেটিভ তৈরি হয়েছে এগুলো টেরাকোটা মসজিদ বলে, কিন্তু কোনোটাই মসজিদ নয়। প্রত্যেকটা কোনো না কোনো মুসলমান নবাব, বাদশাহ, জেনারেল, কারুর না কারুর একটা বা কারুর পরিবারের একটা করে কবর। আমার প্রশ্ন হচ্ছে, সত্যটা সামনে এলে অসুবিধাটা কোথায়? ভারতবর্ষে যে মুসলমানরা থাকেন তাদের সাথে বাবর, আকবর, জাহাঙ্গীর, অরঙ্গজেব, গাজী, গজনবী, সৈয়দ, দাসবংশ কারুর সম্পর্ক নেই। তারা প্রত্যেকে বাঙালি হিন্দু অথবা বৌদ্ধ ছিল, দেওয়ার কনভার্টেড টু ইসলাম। তাহলে তাদের আকবর, অরঙ্গজেব, বাবরদের করা মোহাম্মদ ঘরি, মোহাম্মদ গাজনির কাজের অত্যাচারের দায়ভার ভারতবর্ষের মুসলমানদের ওপর কেন দেওয়া হয়? আর ভারতবর্ষের মুসলমানরা সে দায়িত্বকে কেন নেন, নিতে কেন চান? ঠিক, জিন্নার পূর্বপুরুষ হিন্দু ছিল, শেখ আব্দুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী যে ছিল তার পূর্বপুরুষ হিন্দু ছিল। ঠিক, তাহলে তার দায় তারা কেন নেবেন? বাবর আকবরের দায় তো নেওয়ার কথা মিটিয়া বুড়ু যে রিক্সা চালাচ্ছে আর চা বিক্রি করছে, বাবরের বংশধরের যারা বেঁচে আছেন তারা, বা কিছু রাজাবাজারে আছে, বা কিছু রাজাবাজারে আছে, কিছু টিপু সুলতানের বংশধর কোথায় আছে, যারা এখন আবার ওই মাইসোর প্যালেসটাকে নিজের সম্পত্তি বলে দাবি করছে, ফেরত পেতে চাইছে। এই ইতিহাস আমাদেরকে আরো তাড়িয়ে বেড়ায়, আশা করি আপনাকেও তাড়িয়ে বেড়ায়। আগামী দিন বাঙালির শির দ্বারা সোজা থাকবে কিনা সময় বলবে। আপাতত আমরা যেই সরকারের আনুকূল্যে আসতে পারলাম, এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর সেই চ্যালেঞ্জটাকে খুব সুন্দরভাবে নিয়েছিলেন রাজশ্রী বাবুরা। হয়তো একটু দেরি হয়েছে, অনেক হিন্দু বাঙালির কষ্ট আরো বেড়েছে, যেটা 21-এ হওয়ার কথা ছিল সেটা 26-এ হয়তো হলো। একটু দেরি হলেও আশা করি আমরা আবার মাথা উঁচু করে আমাদের এই সমাজ গড়ে তুলতে পারবো, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাকে আবার গড়ে তুলতে পারবো।
অনেক ভাষার পরিবর্তন ঘটে গেছে, সেটা নিয়েও আমি রায়ুশিদার কাছে যাব। আমরা কি আবার রংধনু থেকে রামধনুতে ফিরবো? আমরা রংধনু থেকে রামধনুতে ফিরবো। আমরা আব্বা আম্মির থেকে বাবা মাতে ফিরবো। আমরা আবার পিসিমা পিসেমশাইতে ফিরবো। আমরা আবার দাদাতে ফিরবো। আমরা আবার আমাদের নিজেদের ভাষায় ফিরবো, যে ভাষাটা বড় কষ্ট করে বহু প্রজন্ম ধরে, যে ভাষাটাকে একটা অসম্ভব সমৃদ্ধশালী ভাষা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র তারা করে দিয়ে গেছেন। আমরা এই জামাতি বামাতিদের ভাষা, এই ভাষাটার থেকে মুক্তি নেব। তবে যখন আমরা বাঙালি হিন্দুর কথা বলবো, তখন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আরো কয়েকটা নাম কিন্তু স্মরণ করতেই হবে। না করলে এটা অন্যায় হবে, না করলে অবিচার হবে। যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস, বাঙালি হিন্দু হোমল্যান্ড উঠবে, তখন বাঙালিকে জানার অধিকার আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ লাহিড়ী, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, রানী জ্যোতির্ময়ী, শিবেন্দু শেখর রায়, ঐতিহাসিক যদুনাথ সরকার, স্যার যদুনাথ সরকার, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ঢাকেশ্বরী কটন মিলসের সূর্যকান্ত বসু, মেজর এসি চ্যাটার্জি থেকে আরম্ভ করে দিনাজপুরের আগরওয়াল, যুগল কিশোর বিড়লা, নাম অন্তহীন, নামের শেষ নেই। বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু, কজন বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসুর নামটা নেয়? বোসনস্টাইনের থিওরি যার নামের আছে, সেই বোস, যার উপর ভিত্তি করে ঈশ্বর কণা, গড পার্টিকেল, ব্ল্যাক থিওরি, ব্ল্যাক হোল থিওরি কাজ করছে, যার বেসিস, সেই বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু বাঙালি হিন্দু হোমল্যান্ডের পাশে এসে দাঁড়িয়েছিলেন। ডক্টর মেঘনাদ সাহা, এই নামগুলো কেন নেওয়া হয় না? যে মেঘনাদ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু কেন দাঁড়িয়েছিলেন? কারণ তারা বিপ্লবীর খাতায় নাম লেখাতে গিয়েছিলেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায় হাতটা আটকে দিয়েছিলেন। তোরা বিপ্লবের খাতায় নাম লেখাস না, তোদেরকে মা সরস্বতী অন্য কিছু দিয়ে পাঠিয়েছে। দেশ তো আজ নয় কাল স্বাধীন হবে, স্বাধীন হওয়ার পর কাজটা কে করবে? সবাই যদি মরতে চাস, মরার পরে দেশটা স্বাধীন হওয়ার পরে কে সামলাবে? যে কারণে মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু বিপ্লবী হতে চেয়েও বিপ্লবী হতে পারলেন না। কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলের পাশে এসে ঠিক সময়ে দাঁড়িয়ে পড়েন। প্রণবানন্দজির কথাও বললে চলবে। প্রণবানন্দজি 41 সালে দেহ রাখেন। তার আগে তিনি ঠিক মানুষটিকে আইডেন্টিফাই করেছিলেন। একদম চলে যাওয়ার আগের মুহূর্তে বালিগঞ্জ আশ্রমে ডেকে সেই সাক্ষাৎ ফরিদপুর বাজিতপুরের চলন্ত শিব, যিনি ত্রিশূল দিয়ে একা হাতে 300 দাঙ্গাবাজকে পিটিয়ে ঠান্ডা করে দিয়েছিলেন বাজিতপুরে, সেই স্বয়ং শিব নিজের রুদ্রাক্ষের জপমালা 1941 সালে দেহ রাখার আগে শ্যামাবাবুর হাতে দিয়ে বলেন, আজ থেকে হিন্দুদের দায়িত্ব তুই নে, আজ থেকে হিন্দুদের তুই নেতা। আজকে অনেক সময় যখন শ্যামাপ্রসাদ মুখার্জির, আজকাল আমি দেখছি হঠাৎ করে শ্যামা হক গভর্নমেন্টের খুব কথা উঠছে, এটা আমার বলা উচিত। 1941 সালে কৃষক প্রজা পার্টির সাথে হিন্দু মহাসভার জোট সরকার তৈরি হয়। কিন্তু এটা কি শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি আর কৃষক প্রজা পার্টির ফজলুল হকের সরকার ছিল? এর মধ্যে কি ফরওয়ার্ড ব্লকের সাপোর্ট ছিল না? ফরওয়ার্ড ব্লক, কৃষক প্রজা পার্টি এবং হিন্দু মহাসভার যৌথ সরকার ছিল 1941 সালের শ্যামা হক গভর্নমেন্ট। 12ই ডিসেম্বর 1941 এই সরকারের গৃহমন্ত্রী হিসেবে, হোম মিনিস্টার হিসেবে, অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের, ইউনাইটেড বেঙ্গল গভর্নমেন্টের হোম মিনিস্টার হিসেবে শপথ নেবেন
সুভাষচন্দ্র বসুর বড় দাদা শরৎচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লকের সমর্থন দিয়েছেন এবং 11ই ডিসেম্বর রাত্রির বেলা তাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে 12ই জানুয়ারি 1941-এ, অর্থাৎ 11 মাস আগে সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের অপরাধে। তাতে তিনি জড়িত আছেন এটা বলে। এই সত্যটা বলা হয় না কেন? সেটাই। এবং তাতে যে কংগ্রেসের কিছু লোক, কিছু কংগ্রেসের সদস্যরও শ্যামাহক গভর্নমেন্টের আলাদা হয়ে ইন্ডিপেন্ডেন্ট সমর্থন দিয়েছিল, এটাও তো বিধানসভার মধ্যে এখনো সেই ডকুমেন্টেশন আছে। এটা বলার সাহস কেন হয় না? যারা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানটাকে অস্বীকার করতে চাইছেন। সমস্যা হচ্ছে এখন কে যে কি চাইছেন সেটা বোঝা যাচ্ছে না। সেটাই। এতদিন বলে যাওয়া হলো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বঙ্গভঙ্গ হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি বঙ্গভঙ্গ হয়েছে, না হলে পরে আমরা কি সুন্দর দিন কাটাইতাম, পুরো বেঙ্গলটা ইউনাইটেড থাকতো, আমরা পাকিস্তানে থাকতাম, আমরা কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের মতন নরসংহার হতো, কি ভালো হতো ব্যাপারটা। জালকের থেকে বলা আরম্ভ কি হয়েছে, না শ্যামাপ্রসাদ মুখার্জির তো একটা মাত্র এমএলএ ছিল, তাহলে উনি তাহলে পরে এখানে কংগ্রেসের তো এতগুলো সমর্থন ছিল, জ্যোতিবাবুও ভোট দিয়েছিলেন। আপনারা বলতেটা কি চান যে ক্রেডিটটা একা শ্যামাপ্রসাদ মুখার্জি না? এখন বলছে ক্রেডিটটা একা শ্যামাপ্রসাদ মুখার্জি না, এখন কংগ্রেস আর কমিউনিস্ট পার্টিরও ক্রেডিট আছে। তাহলে এতদিন আপনারা 20 জুনকে আপনারা স্বীকৃতি দেননি কেন? যদি আপনাদের ক্রেডিট থেকেই থাকবে, তাহলে বিধানসভায় দাঁড়িয়ে আপনারা কেন, যুক্তবঙ্গের আইনসভায় দাঁড়িয়ে কেন জ্যোতিবাবু পশ্চিমবঙ্গের বিরোধিতা করেছিলেন? পরিষ্কার ডকুমেন্টেশন আছে। জ্যোতি বোস, রূপনারায়ণ রায়, রতনলাল ব্রাহ্মণের বাঙালি হিন্দু হোমল্যান্ডের বিরোধিতা, কিরণ শঙ্কর রায়ের বিরোধিতা, প্রত্যেক কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতার বিরোধিতা ছিল। যখন শ্যামাপ্রসাদ মুখার্জি যুগল কিশোর বিড়লার সাথে কথা বললেন, যুগল কিশোর বিড়লা ঘনশ্যাম দাস বিড়লাকে বলে, ঘনশ্যাম দাস বিড়লা নিজের পয়সায় প্লেনের টিকিট কেটে সিঙ্গাপুরে গিয়ে পণ্ডিত নেহেরুকে গিয়ে বললেন, আর যেন কংগ্রেস কোনোদিন আমার কাছ থেকে কিছু আশা না করে, কারণ আমার যা কিছু আছে বেঙ্গলেই আছে, বেঙ্গলটাই পাকিস্তানে চলে গেলে আমার তো সব চলে যাবে। তখন কলকাতায় এসে হাঁটু গেড়ে এমএলএদের, কংগ্রেস এমএলএদেরকে পণ্ডিত নেহেরু কেন বললেন, শ্যামাপ্রসাদ যা বলছে সেইটা শোনো, শ্যামাপ্রসাদের পক্ষে ভোট দাও? স্বীকার করতে অসুবিধা হচ্ছে। কেন আচার্য কৃপালিনী নোটিশ টাঙিয়ে দিলেন দিল্লির পার্টি অফিসের হেডকোয়ার্টার্সে, দ্য ইন্টেনশন অফ দ্য কংগ্রেস ইজ টু কিপ ম্যাক্সিমাম পসিবল ল্যান্ড উইদিন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া? কেন যখন শরৎচন্দ্র বসু যুক্তবঙ্গের ফেভারে কথা বলতে গিয়ে এমন ধ্যাতানি খেলেন আচার্য কৃপালিনী এবং কংগ্রেস হেডকোয়ার্টার্সে ওয়ার্কিং কমিটির কাছে, যে কলকাতা ফিরে এসে মুখটা বন্ধ করে থেকে গেলেন? তাহলে স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার কংগ্রেসি হিসেবে কার ছিল? প্রফুল্ল ঘোষের ছিল না শরৎচন্দ্র বসুর ছিল? কেন হতে পারলেন না? একদম তাই। এই প্রশ্নগুলো করা উচিত। করব আমরা এবার। সুব্রত বক্সির কাকা ছিলেন শরৎচন্দ্র বোসের, চন্দ্র বক্সি না কি নাম ছিল, তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সির কাকা। তিনি শরৎচন্দ্র বসুর ইয়ে ছিলেন, তিনি তো ফরওয়ার্ড ব্লকের মেম্বার ছিলেন এবং শরৎচন্দ্র বসুর সেক্রেটারি ছিলেন। আচ্ছা, এটা জানা ছিল না। জিজ্ঞাসা করা হোক। একদম তাই। বক্সিবাবুকে যদি পাই আমরা অবশ্যই জিজ্ঞেস করব। অনেক প্রশ্ন রয়েছে, কেন নোয়াখালী, কেন গ্রেট ক্যালকাটা, এগুলো এবার প্রশ্ন আমরা তুলবো। এতদিন আমাদের মুখ চেপে রাখা হয়েছিল, কেন কেন সেদিন গান্ধী ওই রকম ভাবে ওই বক্তৃতা দিলেন, এগুলো প্রশ্ন করবেন না আপনারা? আমাদের বাঙালিদের প্রশ্ন করার অধিকার আছে, আমাদের এই প্রজন্মের প্রশ্ন করার অধিকার আছে। আগামী দিন এই সরকার যেভাবে চলছে, কি কি নতুন দিক আমরা দেখতে পাবো, সেগুলো নিয়ে এবার একটু ছোট্ট করে আলোচনা। বিজেপি মিন্স ডেভেলপমেন্ট। বিজেপি যেখানে সরকার তৈরি করবে সেখানে ডেভেলপমেন্ট আসবে, সেটা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হবে। সংসারে কেউ কোনোদিন ভাবেনি উত্তরপ্রদেশ ভারতবর্ষে কোনোদিন ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হবে, বিহার ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হবে, উড়িষ্যা ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হবে, কিন্তু এগুলো হচ্ছে। পশ্চিমবঙ্গের তো সবকিছু আছে। পশ্চিমবঙ্গের ডেয়ারি, কারণ গ্যাঞ্জেটিক প্লেন্স, পাট, জুট ইজ দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড।
অল্টারনেট টু প্লাস্টিক। আম, আলফানসো আমের এক টুকরো খাবে না, তারপরে পশ্চিমবঙ্গের আম, হিমসাগর, কোহিটুর, রানী পসন্দ, নবাব পসন্দ, আমগুলোর নামই তো বাঙালি জানে না। মল্লিকা, Exactly. এগুলোর এক টুকরো খাবেন, দেখবেন ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করবে। উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলছি, আলফানসো অত্যন্ত বাজে খেতে একটা আম। তাহলে পশ্চিমবঙ্গের হিমসাগর কেন মার্কেটিং হবে না? পশ্চিমবঙ্গের হিমসাগর, কি বললাম আপনাকে, দুধ, পাট, আম, চা, পশ্চিমবঙ্গের চাল, হ্যাঁ। তুলাইপাজি, গোবিন্দভোগ, রাধাতিলক, কি কনকচুর, সুন্দর সুন্দর সব চাল আছে এখানে। সীতাশাল, সীতাশাল চাল, সীতাভোগ। সীতাভোগ নামটা কেন? বর্ধমানের মিহিদানা, বর্ধমানের সীতাভোগ। সীতাভোগ কারণ সীতাশাল চাল দিয়ে তৈরি হতো বলে তার নাম সীতাভোগ। দুষ্প্রাপ্য একটা চাল। এই চালগুলো কোথায় লাগে? এর কাছে বাসমতি। মাছের এত ভেরিয়েশন, কত মাছ। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যান্ড ফিশ হাব তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল, এখন যে গোটা পৃথিবী ইসরায়েল করছেও যেরকম, যে সব থেকে কম জলে আপনার চাষ করা, হুম, যেটা পশ্চিমাঞ্চলে হওয়া সম্ভবপর, অ্যাকোয়াপনিক্স, রাইস অ্যান্ড ফিশ একসাথে কাল্টিভেশন, ওই হ্যাঁ। জলের মধ্যেই হয়ে যাবে, আলাদা করে জল লাগবে না, জলটা, এবং সেটা রিসাইকেল করা যাবে। হুম, এই দিকে যাবে গ্রিন রেভলিউশন। পাঞ্জাবে মাটি নেই, নদী নেই, কিছু ইয়ে রুক্ষ সূক্ষ্ম মাটি, তারা দেখিয়ে দিচ্ছে। তারা গ্রিন রেভলিউশন করে দিচ্ছে। আর আমরা গ্রিন রেভলিউশন করতে পারবো না? বাড়ির ছাদে এখন কত কি চাষ হয়ে যাচ্ছে, আমাদের নদীমাতৃক বিরাট দেশ আমাদের। বিরাট আউটপুট সম্ভব। Right. প্রত্যেকটা 4 ফসলি জমি, ওগুলোতে 4 ফসলি চাষ হচ্ছে না, একবার চাষ হচ্ছে। কি দক্ষিণ 24 পরগনায় তো বিঘের পর বিঘে জমি পড়ে আছে, যেখানে কোনো চাষই হচ্ছে না, কারণ এইটুকুটুকু তো ল্যান্ড হোল্ডিংস হয়ে গেছে চাষির। হুম, জল নেই, তারা সবাই মুটে মজদুরি করতে শহরের দিকে চলে এসছে, অন্যদিকে চলে গেছে। ঠিক। তাহলে সেই ল্যান্ড হোল্ডিংস গুলোতে তো চাষ করাতে হবে। এবং বাঁকুড়া, পুরুলিয়া এবং জঙ্গলমহলের মতো অনুর্বর শোকর, মানে হ্যাঁ। সেখানেও এক ফসলি চাষ হয়, সেখানে তো আমরা ইন্ডাস্ট্রি করতে পারি। সেখানে ইন্ডাস্ট্রি করতে পারি, সেখানে আমরা অ্যাফরেস্টেশন করব, কারণ অ্যাফরেস্টেশন ইজ ম্যান্ডেটরি। এলনিনোর যে প্রভাব এখানে পড়ছে, সেখানে এখনো যেরকম পড়েনি ভাবে সেই অর্থে। না, যথেষ্টই হ্যাঁ। পড়েছে, মানে সেরকম পড়েনি কিন্তু পড়েছে অনেকটাই। হিমালয়ের জন্য বেঁচে আছে, হিমালয়ের সংরক্ষণ। ঠিক। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চা বাগানগুলোকে তুলে দিয়ে সমস্ত হোমস্টে করে দিয়েছে, মারাত্মক ক্ষতি করেছে। ভোরবেলা সকালবেলা হোমস্টের বারান্দা খুলে বাঙালি কাকিমা একটু দাঁড়াবেন হিমালয়ের বাতাস খাওয়ার জন্য, তিনি দেখছেন বারান্দা একটা লেজ নড়ছে, দিয়ে দেখছেন সেখানে একটা চিতাবাঘ শুয়ে আছে তার দরজার সামনে, আর এরকম একটু রাগি রাগি মুখ নিয়ে তাকিয়ে আছে। তার বাসস্থান তো নেই আর ওই চিতাবাঘটার। তাহলে পরে এগুলো করার প্রয়োজনীয়তা কি ছিল? প্রত্যেকটা চা বাগান এখন এক একটা 5 স্টার হোটেলের হোমস্টে হয়ে যাচ্ছে। আর তারা কারা বলছে যে চা বাগান নিয়ে কেউ কিছু ভাবছে না? চা বাগানগুলোকে তো আপনারা রিসর্টে পরিণত করছেন। চায়ের গাছগুলো এত পুরনো হয়ে গেছে, রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা আছে। কখনো ভেবেছেন যে রানী যে চা ছাড়া অন্য কোনো চা খেতেন না, ইংল্যান্ডের রানী, যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা দার্জিলিং এর চা ছাড়া অন্য কোনো চা খেতেন না, সেই চাকে কারা পেছনে নিয়ে গেল? শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো হাওড়াকে একটা সময়, তাকে শ্মশান অফ বেঙ্গলে কারা পরিণত করলো? আজকের যে সিপিএম এর আগুন খেকো নেত্রী দীপশিতা ধর, তার ঠাকুরদাদা পদ্মনিধি ধর গোটা হাওড়ার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে আলামোহন দাসের দাসনগর, একটা গরিব ঘরের ছেলে মুড়ি বিক্রি করে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি করে দিল আলামোহন দাস। আলপিন থেকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, সেই দাসনগর ধ্বংস হয়ে গেল কার জন্য? দীপশিতা ধরের ঠাকুরদাদা পদ্মনিধি ধরের জন্য। কিন্তু তারা বলছে আমরা বিপ্লব করছি, এটাই তার বিপ্লবের নমুনা। তাদের বিপ্লবের নমুনা এটাই। 50,000 কলকারখানা বন্ধ করে দিয়ে সব থেকে বড় বিজনেসম্যানকে জিপিওর সামনে আন্ডারওয়্যার পরিয়ে হাঁটিয়ে তাকে কলকাতা ছাড়া করিয়ে অশোক কুমার নাইটে রবীন্দ্র সরোবর লেক স্টেডিয়ামে শয়ে শয়ে উলঙ্গ লাশ ভাসিয়ে, এটা হচ্ছে তাদের বিপ্লব। তাই জন্য তারা শূন্যের থেকেও মহাশূন্যের দিকে চলে যাচ্ছে।
15 বছর ধরে সেটাকে, সেই লেগেসিটাকে আবার বহন করে নিয়ে গেলেন মাননীয়। এই চা বাগান বেঁচে থাকা সত্ত্বেও আমাদের ট্যুরিজম বাড়তে পারে। হুম, অবশ্যই বাড়তে পারে। প্রচুর রিসোর্সেস আছে এই ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ট্যুরিজমকে বাড়ানোর জন্য শুধু চা বাগান কেন হতে হবে? আমার মুর্শিদাবাদ, নদিয়া, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর হয়ে বেথুয়া ডহরির এই যে বেল্টটা, এটা ট্যুরিজম করিডোর নয় কেন? দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হতো নবদ্বীপকে। ডুয়ার্সটাও তো হতে পারে, একটা ডুয়ার্স দুর্দান্ত হতে পারে। এদিকে আপনার পশ্চিমাঞ্চলের দিকে পুরুলিয়া, মুকুটমণিপুর, অসম্ভব বাঁকুড়া, সুন্দর সব। বিষ্ণুপুর, এই জয়চণ্ডী পাহাড় থেকে জয়চণ্ডী ঘুরলে পাহাড় অযোধ্যা কি দোষ পাহাড়, করলো? পুরো এই রেঞ্জটা একটা দুর্দান্ত একটা। মেদিনীপুরের সমুদ্র তট, মেদিনীপুরের গনগনি, তা মহারাজা তাম্রলিপ্ত, বারাসতের চন্দ্রকেতু গড়ের জায়গাগুলো, উত্তর 24 পরগনার, কেন এগুলো হবে না? রক্ত মৃত্তিকা মুর্শিদাবাদে প্রাচীন বিশ্ববিদ্যালয় বখতিয়ার খিলজির ধ্বংস করা, সেটারও খোঁজ পাওয়া যাচ্ছে। সেটাকে টুরিস্ট স্পট হবে না কেন? সুন্দর বন আছে, কি কি চাই? এরকম একটা আহ, মানে এই নেচার বোধহয় আর কোথাও দেখতে পাওয়া যায় না হ্যাঁ। সুন্দরবনের মতো গোটা পৃথিবীতে। তাকে সংরক্ষণ করা, তাকে নিয়ে কাজ করা। পশ্চিমবঙ্গে কাজ করার অ্যাম্পল অপরচুনিটিস আছে, প্রচুর অপরচুনিটিস আছে। নীতিন গাডকারি জি একবার কথা বলেছিলেন, সরকার কে পাস পয়সা বহুত হোতা হ্যায়, কাম করনে কা মানসিকতা কা ভাব হোতা হ্যায়। কাজ করার মানসিকতার অভাব যদি কারোর কাছে থাকে, তাহলে নীতিন গাডকারি জি এত এত হাইওয়ে ফেলে দিচ্ছেন কি করে? 16 লেন হাইওয়ে, 18 লেন হাইওয়ে কোথার থেকে হচ্ছে? কেন হচ্ছে? কি করে হচ্ছে? রোপওয়েতে ট্রান্সপোর্টেশন, গুডস ট্রান্সপোর্টেশন হয়ে যাচ্ছে। আহমেদাবাদ টু বম্বে, দিল্লি টু আহমেদাবাদ, জয়পুর টু আহমেদাবাদ, দিল্লি টু জয়পুর, রাস্তা তৈরি হচ্ছে গুডস ট্রান্সপোর্টেশন রোপওয়ের মাধ্যমে। কত কত সহজে পয়সা বাঁচছে, কত কি বাঁচছে, আগামী দিন তো ভাবতে হবে। আমাদের পেট্রোল ডিজেলের উপর নির্ভরতা তো কমাতেই হবে। কমাতে হবে। ওয়াটার কনজারভেশন, ওয়াটার হারভেস্টিং Exactly. ম্যান্ডেটরি হচ্ছে। বিভিন্ন জায়গায় ওয়াটার, নতুন বাড়ি তৈরি করলে পরে ওয়াটার হারভেস্টিং করতেই হবে। কেন ফিরাদ ববি হাকিমরা মেয়র হয়ে কেন এটাকে কলকাতায় ম্যান্ডেট করেননি? সোলার প্যানেলস কে ম্যান্ডেট কেন করা হচ্ছে এটাই না? বলতে যাচ্ছিলাম। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা সেটাকেও আমাদের খাতা থেকে বাদ দিয়ে ফেলেছিলাম। আগামী দিন আমরা এই সকল বিজনেস অপরচুনিটি গুলোকে ফিরিয়ে আনতেই হবে আমাদের এই রাজ্যে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে 15 বছর এবং তার আগের 35 বছরের যে অপশাসন, তার থেকে আমরা যে শিক্ষা নিলাম, আশা করি সেটার দিকে সচেতনতা তো সেটার থাকবে। দিকেই সচেতনতা। তবে সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি, আপনি দেখেছেন হয়তো, শুনেছেন হয়তো, অন্ন লক্ষ্মীর ভান্ডারে 32 লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। ছেলেরাও পুরুষ তো- লক্ষ্মী, হ্যাঁ, পুরুষ বিধবা। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এই পরিষ্কারের কাজটা সরকার, এটা তার প্রায়োরিটি। 8 লক্ষ কোটি টাকা সরকারের ঋণ আছে একটা রাজ্যের। একটা দেশ শ্রীলঙ্কা 6 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে ডুবে গেল, তাতে গণ অভ্যুত্থান হয়ে গেল। পশ্চিমবঙ্গ 2 লক্ষ কোটি টাকা এক্সট্রা, 8 লক্ষ কোটি টাকা। আমরা তাও সহ্য করে আমরা যাচ্ছি। তাও সহ্য করে আছি, কারণ মাথার উপরে একটা কেন্দ্রীয় সরকার আছে বলে, তাই জন্য বেঁচে আছি খেয়ে পড়ে। সেই ঋণটাকে তো পরিশোধ করতে হবে, সেটা তো কারুর না কারুর টাকা। বিরাট সরকারের, রাজ্যে আর কেন্দ্রে আমার সরকার আছে বলে আমি কেন্দ্রের টাকাটা মেরে দিলাম, এটা তো হতে পারে না। সেই অপরচুনিটি তৈরি করতে হবে। আবার কি 100 দিনের কাজ ফিরছে? সবই তো ফিরছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ফিরছে, আয়ুষ্মান ভারত আসছে, সমস্ত কিছু আসছে। 100 দিনের কাজ তো আরম্ভ হয়েই গেছে। এটা এখন কি তো আর শুনছি এই 125 দিন হয়েছে? 125 দিন বাড়ানো হয়েছে, আরো বাড়ানো হয়েছে সেটা। তাহলে আরো জব পার্ট নিশ্চয়ই পাবে মানুষ। হ্যাঁ, বাড়বে, কারণ ইনফ্রাস্ট্রাকচারের তো প্রয়োজনীয়তা আছে। ওটাই তো হচ্ছে যে ভারতবর্ষে এখনো অব্দি মাটি কাটার শ্রমিক কেন প্রয়োজন? দেশ স্বাধীনতার 70 বছর পরে Exactly. কেন পড়লো? যারা 70 বছর ধরে থাকলো তারা তাহলে কি করলো? 70 বছর পরেও আমি মাটি কাটছি। মাটি কাপড়া মাখানের প্রশ্ন আসবে, এটা কি সম্ভব? 69-এ যার ঠাকুমা গরিবি হাটাও এর স্লোগান দিয়েছিল, সামনে 29-29-এও নাতি সেই একই স্লোগান দিচ্ছে, গরিবি হাটাও। তার মানে এটা কি তৈরি করে রাখা? দাদু খায়, নাতি খায় থিনারে রুট বিস্কুট।
অ্যাডটা দেখে বোধহয় অনুপ্রেরণা পেয়ে গেছিলেন। একদমই তাই। এই এই সিদ্ধান্তগুলো খুব বলিষ্ঠ সিদ্ধান্ত হতে হবে আগামী দিনের জন্য, আর আমরা সেটার দিকেই মুখ চেয়ে আছি। আজ রাজস্বী বাবুকে আর খুব একটা আমরা বসিয়ে রাখতে পারবো না। আগামী দিন হয়তো আবার পাবো, সেদিন আরো অনেক প্রশ্ন নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই রাখি। রাজস্বী বাবুর কাছ থেকে আরো অনেক কিছু জানার রইল। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।